রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে দাঁড়িয়ে এমন এক মারাত্মক ভুল তথ্য দিলেন তারেক রহমান, যা শুনে রীতিমতো শিউরে উঠবে পুরো দেশ। এদিকে এবার পরিস্থিতি সামাল দিতে না পেরে তারেক রহমান পাগলের মতো আচরণ করতে শুরু করেছে। সারা দেশের মধ্যে উত্তাল পরিস্থিতি হয়, বিএনপির অসংখ্য নেতা পদত্যাগ করে, অন্যদিকে জামাত কর্মীরাও নতুন অ্যাকশন শুরু করেছে। ইতিহাসের সেরা বিরোধী দলীয় নেতা পেল বাংলাদেশ। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে পেয়ে বাংলাদেশ ধন্য। ডাক্তার শফিকুর রহমান সাবেক বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া এবং সাবেক বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে ছাড়িয়ে যাচ্ছে। রাজনীতি থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিলেন জনাব মাননীয় শিশু মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রী, কিন্তু দুঃখের বিষয়ে তার শেষটা হয়তো সুন্দর হচ্ছে না। রাজনীতি থেকে তাদের বিদায় ঘন্টা বেজে গেছে। তোমরা যে এখানে আসিলা বাবা তারেক রহমান, তুমি এখানে যাওবা, তুমি দেশ চালানোর মতো লোক না। তোমরা দেশ চালাইতে যদি না পারো, সেনাবাহিনী দেশটা চালাক 1 বছর, তোমরা সবাই চোর। তো চোর ধরইবা কেমনে? কোন সরকারটা চুরি না করে গেছে, এই পর্যন্ত জারুবিদার বাড়ি না হয়ে গেছে। এমন নির্লজ্জ বেহায়া অসভ্য সরকার তো শেখ হাসিনার সরকারও ছিল না। এমন সরকার বাংলাদেশ থেকে লাইটাইয়া বাংলাদেশের জনগণ বহুত খেতাইছি। লাত্তি উষ্টা না খাইতে এই দেশ ছেড়ে ফেলা, রাজনীতি মারাইতে আইসো আজকে। অসভ্যের বাচ্চা, অসভ্যরা কত বড় জানোয়ারের বাচ্চা। অনেকেই এখন তারেক রহমানকে এইভাবে গালিগালাজ করতেছে। আজকে আবার দেখতে পারি তারেক রহমান পাগলের মতো আচরণ করতেছেন পরিস্থিতি সামাল দিতে না পেরে। দর্শক শ্রোতা, বিএনপি সরকার ক্ষমতায় বসার পর থেকেই সারা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ ঘটছে। প্রতিনিয়ত অসংখ্য মারামারি, অসংখ্য এমপিদের মধ্যে কথার লড়াই, এমনকি সংসদের মধ্যেও অনেক ঝামেলা হয়। আজকে আবার দেখতে পারি তারেক রহমানের সিদ্ধান্ত দেখে দেশের প্রত্যেকটা জনগণ অবাক হয় এবং জামাত কর্মীরা সাহস পেয়ে যায়, তারাও রাজপথে নামে। আপনারা এই সম্পূর্ণ নিউজ প্রতিবেদনটি দেখবেন। দেশের রাজনীতির সর্বশেষ আপডেট, তারেক রহমানের অবস্থা, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। এমন নির্লজ্জ বেহায়া অসভ্য সরকার তো শেখ হাসিনার সরকারও ছিল না। আরে কিভাবে মাইন্ডে এই জিনিসটা ঢুকাইলো যে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল? তার মানে জাতিকে এ দ্বারা কি বোঝানো হচ্ছে? জাতি এর দ্বারা কি বুঝবি? এমন সরকার বাংলাদেশ থেকে লাইটাইয়া বাংলাদেশের জনগণ বহুত খেতাইছি। লাত্তি উষ্টা না খাইতে এই দেশ ছেড়ে ফেলা। এই দেশে থাকতে হলে দুর্নীতি করা যাবে না, রাজনীতি মারাইতে আইসো আজকে। অসভ্যের বাচ্চা, অসভ্যরা কত বড় জানোয়ারের বাচ্চা। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল, এর অর্থ কি? এই বেয়াদবের বাচ্চা, বেয়াদব। তোর মতো সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী লাইটাইয়া এই বাংলাদেশ থেকে আছে না? এই দেশের জনগণ বহুত খেতাইছি। অসভ্যের বাচ্চা, অসভ্য জানোয়ারের বাচ্চা, জানোয়ার। আরে মুখে উচ্চারণ করতে লজ্জা লাগলো না একটু? এই জিনিসটা কিভাবে মুখে উচ্চারণ করলো যে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল? কেন? দুর্নীতি দমন কমিশন থাকলে, দুর্নীতি দমন কমিশন আরো শক্তিশালী হইলে, দুর্নীতি বন্ধ হলে তোদের কি সমস্যা? এই জানোয়ারের বাচ্চা, জানোয়াররা লাত্তি না খাইতে এই দেশ থেকে ফালা। এই দেশের জনগণ সংসদ থেকে লাইতে বার করবো তোমার মতো সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী। বেয়াদবের বাচ্চা, বেয়াদব। আরে মুখে উচ্চারণ করলো কিভাবে এই কথাটা যে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল, গণভোট বাতিল, এরপরে গুম অধ্যাদেশ বাতিল? এগুলোর মানে কি? এগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে? দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল না করে এই দুর্নীতি দমন কমিশনকে আরো শক্তিশালী করে দুর্নীতি নির্মূল করা ছিল এই সরকারের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আর এই অসভ্যের বাচ্চা, অসভ্যরা সংসদে বসে জনগণের টাকা খেয়ে দুর্নীতি করার সুযোগ রেখে দিচ্ছে না? এই দেশের জনগণ তোমার মতন স্বরাষ্ট্রমন্ত্রী লাইটাইয়া বাংলাদেশ থেকে পাঠাইছি। এখনো সময় আছে। লাত্তি উষ্টা না খাইতে বের হয়ে যাও সংসদ থেকে। বঙ্গভবন থেকে পালিয়ে বহুত লোক গেছে। সেই পরিস্থিতি যদি তৈরি করো, তোমার মতো স্বরাষ্ট্রমন্ত্রী, তোমার মতো প্রধানমন্ত্রী বাঙালি জাতি লাইটাইয়া দেশ থেকে খেদাবে। একথা মনে রেখো। কত বড় জানোয়ার, কত বড় অসভ্য, কত বড় বেয়াদব। কিভাবে এই জিনিসটা মুখে উচ্চারণ করলো যে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল করা হবে? এটাকে যোগ করা হয়েছিল ইয়াতে, এই জুলাই সনদের যে নতুন সংবিধান, সেই সংবিধানে এই জিনিসটা বাদ দিতে রুচিতে কিভাবে বাজলো, মুখে উচ্চারণ কিভাবে করলো এই অসভ্যের বাচ্চা। সংসদে দাঁড়িয়ে এমন এক মারাত্মক ভুল তথ্য দিলেন তারেক রহমান, যা শুনে রীতিমতো শিউরে উঠবে পুরো দেশ। বেসরকারি স্কুলগুলো যদি সরকারের কোনো নিয়ম বা গাইডলাইন না মানে, তাহলে দেশে কি ভয়াবহ নৈরাজ্য তৈরি হবে তা কি তিনি একবারও ভেবে দেখেছেন?
অন্যদিকে টাইম ম্যাগাজিনের তালিকায় তারেক রহমানের নাম আসায় যারা আনন্দে আত্মহারা হয়ে গামছা বেঁধে নাচানাচি করছেন, তারা কি জানেন এই টাইম ম্যাগাজিন আসলে কতটা ভয়ঙ্কর এক কুফা? শেখ হাসিনা থেকে শুরু করে সাদ্দাম হোসাইন, গাদ্দাফি কিংবা কেনেডি, যাদের নামই এই ম্যাগাজিনে উঠেছে তাদের পরিণতি কি ভয়াবহ হয়েছে, সেই ইতিহাস কি বিএনপি নেতাদের জানা নেই? আজ আমরা এই দুটি ঘটনার পেছনের আসল রহস্য এবং তারেক রহমানের চারপাশের উপদেষ্টারা কিভাবে তাকে বিপদে ফেলছেন তার এক গভীর বিশ্লেষণ করব। ঘটনা শুরু সংসদে। চট্টগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি অত্যন্ত যৌক্তিক সম্পূরক প্রশ্ন রাখেন। তার প্রশ্নটি ছিল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা স্কুল পরিচালনার ক্ষেত্রে সরকারের বেঁধে দেয়া কোনো গাইডলাইন বা নীতিমালা কার্যকর হবে কিনা। কারণ গত 17 বছর ধরে দেখা গেছে প্রাইভেট স্কুলগুলো নিজেদের ইচ্ছে মতো চলেছে। এই প্রশ্নের জবাবে তারেক রহমান যা বললেন তা রীতিমতো চমকে ওঠার মতো। তিনি বললেন, যেহেতু এগুলো প্রাইভেট স্কুল, তাই স্বাভাবিকভাবেই তাদের জন্য সরকারের গাইডলাইন দেওয়ার কথা নয়, তারা নিজেরাই নিজেদের গাইডলাইন ঠিক করবে। শুধু তাই নয়, কারো কোনো পরামর্শ থাকলে তা মন্ত্রণালয়ে জমা দিলে বিবেচনা করা হবে বলেও তিনি জানান। এখন একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, একটি দেশের শিক্ষা ব্যবস্থায় যদি সরকারের কোনো নিয়ন্ত্রণ বা গাইডলাইন না থাকে তাহলে পরিণতি কি হতে পারে? এর মানে হলো যে কেউ চাইলে একটি স্কুল খুলে বসতে পারবে এবং যা ইচ্ছা তাই করতে পারবে। কেউ হয়তো জাতীয় সঙ্গীতের বদলে ভিনদেশি কোনো গান গাওয়া শুরু করবে, কেউ হয়তো বাংলা ভাষার বদলে হিন্দি অথবা অন্য কোনো ভাষাকে বাধ্যতামূলক করে দেবে। এমনকি স্কুলের ইউনিফর্ম হিসেবে যদি কেউ ধুতি পরা বাধ্যতামূলক করে দেয় তাহলেও সরকারের কিছু বলার থাকবে না। কারণ প্রধানমন্ত্রী নিজেই তো বলেছেন প্রাইভেট স্কুলগুলো নিজেদের গাইডলাইন নিজেরাই ঠিক করবে। যদি কোনো সরকারি গাইডলাইন না থাকে তবে এই প্রাইভেট স্কুলগুলো তো স্বেচ্ছাচারী হয়ে উঠবে। তারা ছাত্রছাত্রীদের কাছ থেকে ইচ্ছে মতো টিউশন ফি, ভর্তি ফি এবং পরীক্ষার ফি আদায় করবে। জাতীয় দিবসগুলোতে তারা ছুটি দিবে কি দেবে না সেটাও তাদের মর্জির উপর নির্ভর করবে। সবচেয়ে বড় প্রশ্ন হলো সার্টিফিকেটের কি হবে? এই স্কুলগুলো যদি জাতীয় শিক্ষাক্রম বা এনসিটিবি এর সিলেবাস মেনে না চলে তাহলে তারা এসএসসি বা এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় অংশ নেবে কিভাবে? আর যদি তারা নিজেদের মতো পড়ায় তবে তাদের সার্টিফিকেটের মানদণ্ড কে নির্ধারণ করবে? এমনকি নাইট স্কুলের মতো যদি কেউ রাত 10টা থেকে সারা রাত ছোট ছোট বাচ্চাদের পড়ানোর নামে স্কুল খোলে এবং সেখানে যদি শিশু পাচারের মতো অপরাধ ঘটে তার দায়ভার কে নেবে? শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা কোচিং বাণিজ্য শুরু হয় সরকার কিভাবে তা নিয়ন্ত্রণ করবে যদি তাদের কোনো গাইডলাইনই না থাকে? উত্তরটা হয়তো সময় বলে দেবে। এবার আসা যাক তারেক রহমানের উপদেষ্টাদের কথায়। একজন প্রধানমন্ত্রী হিসেবে সব বিষয় তার নখদর্পণে থাকবে এমনটা আশা করা যায় না, কিন্তু তার চারপাশে তো অনেক বিজ্ঞ উপদেষ্টা রয়েছেন। অন্তত 10 জন উপদেষ্টা তো তার আছেনই। তারা কেন আগে থেকে তাকে এই বিষয়গুলো সম্পর্কে অবহিত করেন না? সংসদে দাঁড়িয়ে তিনি যখন পত্রিকা পড়ছিলেন তখন তার উপদেষ্টারা বা সংসদ সদস্যরা কেন তাকে জানালেন না যে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদের ভেতরে বসে এমন কোনো বিষয়ে পড়ালেখা বা কার্যক্রম করা যায় না যা সংসদের মূল আলোচনার সাথে সম্পৃক্ত নয়? তাকে কেন কেউ সঠিক নিয়মাবলী ব্রিফ করছেন না? বাংলাদেশের ভবিষ্যৎ যাবে উসমান হাদির পথে, বাংলাদেশের শান্তির পথ যাবে আমাদের 71-এর শহীদদের পথে, বাংলাদেশের ভবিষ্যৎ যাবে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের পথে। যদি এই পথে বাধা হয়ে দাঁড়ায় আমরা তাদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী তার চিরচরিত অভ্যাস হাবুবেনের ভাই বোনেদেরকে নিয়ে এসেছে। কাউকে দুদুকে বসিয়েছে, কাউকে বাংলাদেশ ব্যাংকে বসিয়েছে, কাউকে বিচারালয়ে বসিয়েছে, কাউকে হলো পুলিশ প্রশাসনে বসিয়েছে, কাউকে হলো পার্লামেন্টে নিজে মুখ বন্ধ করে তাকে হলো তার গ্রিন কার্ড দিয়ে বলেছে তুমি যা ইচ্ছা বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করতে পারো, তোমাকে আমি গ্রিন কার্ড দিয়ে দিলাম। এই যদি হয় জিয়াউর রহমানের সন্তানের ভবিষ্যৎ, এই সন্তানের ভবিষ্যতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে না, যাবে না, যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ যাবে উসমান হাদির পথে, বাংলাদেশের শান্তির পথ যাবে আমাদের 71-এর শহীদদের পথে, বাংলাদেশের ভবিষ্যৎ যাবে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের পথে। যদি এই পথে বাধা হয়ে দাঁড়ায় আমরা তাদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা সেই দিন শাহবাগে দাঁড়িয়েছিলাম, সরকারকে আলটিমেট দিয়েছিলাম আমরা কালকে কাউরান বাজার যাচ্ছি, এর পরের দিন ফার্মগেট যাচ্ছি, এর পরের দিন গণভবন যাচ্ছি। সরকার কর্ণপাত করে নাই। আজকে আমরা পল্টন মোড়ে দাঁড়িয়েছি। আপনাদের জানাশোনা থাকার কথা, ইলেকশনের পরে আমাদের 11 দলীয় জোটের প্রথম প্রোগ্রাম বাইতুল মোকাররমে হয়েছিল।
আজকে আমরা আরেকটু এগিয়ে এসে এখানে প্রোগ্রাম করেছি। ইনশাআল্লাহ আমাদের এই মিছিল যদি সরকার সঠিক পথে না আসে, জনগণের গণভোটের রায় বাস্তবায়ন না করে, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন না করে, জনগণের অধিকার নিশ্চিত না করে, দ্রব্যমূল্যের দাম না কমায়, জ্বালানি সংকটের নিরসন না করে এবং বিচারালয় থেকে শুরু করে সকল যে জায়গায় সরকার গুন্ডা সন্ত্রাসী হাওয়া ভবনের লোক বসিয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের সেই প্রতিষ্ঠানগুলোকে জনকাছের কাছে যদি ন্যস্ত না করা হয়, আমাদের এই মিছিল পরবর্তীতে কাকরাইল যাবে। এক এক করে সরকার যে পরিকল্পনা করছে বাংকার বানানোর জন্য, আমরা সেই বাংকারে গিয়ে উপস্থিত হয়ে বলবো বাংলাদেশ স্বাধীন। সেই স্বাধীনতার আওয়াজ দিয়ে আমাদের এই মিছিল চলবে, আজাদির সংগ্রাম চলবে। আপনারা দেখেছেন পার্লামেন্টে আমরা যেমন ডিসিপ্লিন, রাজপথ ডিসিপ্লিন। সরকারের প্রশাসনের ভাইদেরকে বলবো আমরা এখানে ডিসিপ্লিন কায়দায় আছি। এনসিপিকে জামাত থেকে দূরে সরাতে বিএনপি চরমোনাইয়ের চেষ্টা ব্যর্থ। খবর হচ্ছে এনসিপি জামাতের সাথে আছে এবং থাকবে। দর্শক, এনসিপির সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে, সাংগঠনিক ভিত নিয়ে প্রশ্ন আছে, দুর্বলতা আছে। তা সত্ত্বেও এনসিপির যে কৌশল, ওভারঅল এনসিপির যে ম্যানেজমেন্ট, এটা বিরল এবং অসাধারণ। কারণ একটা দল প্রতিষ্ঠার 1 বছরের মাথায় সংসদে 6টা আসন পেয়েছে এবং বাংলাদেশের এখন তৃতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, সেই দলের একজন এমপি এবং প্রধান তিনি বিরোধী দলের চিফ হুইপ। ইটস গ্রেট অ্যাচিভমেন্ট। সাধারণত সরকারের আনুকূল্য ছাড়া, কিংস পার্টি ছাড়া এভাবে কোনো দল এত বড় সফলতা এত অল্প সময়ের মধ্যে পায় না। জামাতের মতো প্রায় 100 বছরের পুরনো দল, তারা 2008 সালে 2টা সিট পেয়েছে। সেখানে এনসিপি তাও কিন্তু জোট করে বিএনপির সাথে, এবং জোট ছাড়া 96 সালে 2-3টা সিট। এটা ছিল জামাতের সফলতা। সেখানে এনসিপি 1 বছরের মধ্যে 6টা সিট, এবং এটা সরকারের কোনো আনুকূল্য না। ইউনূস সরকারের কিংস পার্টি ছিল বিএনপি, এটা তো এখন স্পষ্ট। যার ফলে ইউনূস সরকারের লোকজন এখন বিএনপির মন্ত্রী। বলা হতো যে এনসিপি কিংস পার্টি, না, এনসিপি ওয়াজ নট কিংস পার্টি। এটা ছিল আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর বড় দুর্বলতা। কিংস পার্টি ছিল বিএনপি, কিংস পার্টি হিসাবে বিএনপি ক্ষমতায় এসেছে। এনসিপি জামাতের সাথে জোট করেছে, এটা ছিল তাদের ইতিহাসের সবচেয়ে দূরদর্শী সিদ্ধান্ত। জামাতের সাথে জোট করেছে বা করার সাহস করেছে দলের অনেক বামপন্থীদের চাপ উপেক্ষা করে। শেষ পর্যন্ত এনসিপি সংসদে আসতে পেরেছে এবং যথেষ্ট ভালোভাবে আসতে পেরেছে। তো সেই জায়গায় এনসিপি যেহেতু জুলাই যোদ্ধা এবং জুলাই নেতৃত্ব দানকারী ফিগার সব এনসিপিতে আছে বেসিক্যালি, এবং বাংলাদেশের রাজনীতিটা এখন চলছে জুলাই ভিত্তিক। এই সংসদ জুলাই সংসদ, এই সংসদে জুলাই জিকির হয় এবং জুলাই সনদ হয়েছে, জুলাই ঘোষণাপত্র হয়েছে, সংবিধান এটা যোগ করার কথা বলা হচ্ছে, এবং রাজনীতি আবর্তিত হচ্ছে জুলাইয়ের উপর ভিত্তি করে। এমনকি আওয়ামী লীগের রাষ্ট্রপতি, বিএনপি রাষ্ট্রপতি, তিনিও জুলাই জিকির করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও জুলাই জিকির করেন। জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা থাকুক বা না থাকুক, জুলাইয়ের বিরুদ্ধে কিন্তু কেউ বলছে না। প্রক্রিয়া নিয়ে নানান বিষয় নিয়ে আপত্তি বা একতলাপ, কিন্তু সবাই জুলাইয়ের পক্ষে, জুলাই ভিত্তিক সংসদ। অতএব 1971-এ দেশ স্বাধীন হওয়ার পর যেরকম মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলাদেশ, ওইরকম এখন জুলাই ভিত্তিক বাংলাদেশ। আর সে জুলাইয়ের মূল নায়ক হচ্ছে এনসিপি। এই কারণে এনসিপির নেতাদের যে ফেস ভ্যালু, তাদের যে সামাজিক গুরুত্ব, সাংগঠনিক সক্ষমতার ঊর্ধ্বে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখনো এনসিপির সেই সমন্বয়করা তার কোথাও দাঁড়িয়ে যদি একটা কথা বলে, এটার একটা আলাদা ইম্প্যাক্ট আছে। তো সেজন্য এনসিপির গুরুত্ব বিএনপির কাছে এখন আছে। তবে বিএনপি মূলত এনসিপি বিএনপির সাথেই যেতে চেয়েছিল। এনসিপির রাজনীতি যে ছিল যে আমরা যে দলে গেলে আমরা সিট পাবো সেই দলে যাব। এখন বিএনপিতে গেলে কোনো সিট পাওয়ার সম্ভাবনা ছিল না, যায়নি। জামাতে যথেষ্ট সিট পাওয়ার সম্ভাবনা ছিল, এসেছে এবং সফল হয়েছে। এখন বিএনপি চায় যে এনসিপিকে জামাতের কাছ থেকে দূরে সরাতে। এমনকি বিএনপি সেম আওয়ামী লীগের মতো গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করছে, ডিজিএফআইকে ব্যবহার করছে রাজনৈতিক কাজে। নানানভাবে এনসিপিকে প্রস্তাব দেওয়া হচ্ছে যে তোমরা জামাত জোট ছেড়ে আসো, তোমাদের দল বিকশিত হওয়ার সুযোগ দিব, নানান সুযোগ সুবিধা সরকারিভাবে তোমরা পাবা, তোমরাই বিরোধী দল খেলবা, তোমরাই হবো আসল বিরোধী দল, কিন্তু তার মধ্যেও তোমরা এমন এমন সুযোগ পাবা, তোমরা অনেক বড় দল হয়ে উঠবা, জামাতকে ছাড়িয়ে যাবো, তবে জামাত জোট ছাড়ো। এটা হচ্ছে এনসিপি কে বোকা বানানো। তাই জামাতের সাথে এসেছে বলেই তো ওরা 6টা সিট পেয়েছে। যদি বিএনপির এই প্রস্তাব এনসিপি মানে বা মানতো, তাহলে একটা বনসাই হয়ে যেত, একদম বোকা হয়ে যেত, কিচ্ছু হতো না।
আর এনসিপি চালাক বলে, যেমন ভিপি নুরের রাজনীতি নাই, ভিপি নুরের দলের কিন্তু জানাজা হয়ে গেছে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।